আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব গত 24 ঘন্টার শরণার্থীদের গুরুত্বপূর্ণ আপডেটের বিস্তারিত। আজ ডিসেম্বর মাসের 7 তারিখ। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পারবেন। ভিডিওটি শেয়ার করলে অন্যরাও এই ইনফরমেশনটি জানতে পারবে এবং লাভবান হবে। আপনারা অবগত রয়েছেন, লিবিয়া থেকে ইতালি যাওয়া অভিবাসীরা অনেক দুশ্চিন্তায় ছিল, অনেকেই হতাশ ছিল। যারা ইতালি ভেতরে ঢুকে গেছে তাদের মধ্যেও হতাশা কাজ করেছিল। যখন ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের যে সিদ্ধান্ত বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং অভিবাসী বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে যাচাই বাছাই করে সেখান থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, এই সিদ্ধান্তটি ইতালির দুটি আদালতের সিদ্ধান্তের ফলে বাধাগ্রস্ত হয়েছে, অনেকটা বন্ধ হয়ে গেছে। আর এই বন্ধ হওয়ার সাথে নতুন করে যুক্ত হয়েছে ইতালির অভ্যন্তরীণ মন্ত্রী, যেটি আলবেনিয়ার কেন্দ্রটি পুনরায় সক্রিয় করার কোনো জরুরি প্রয়োজন নেই বলেই তিনি মনে করেছেন। এরই মধ্যে দুটি আর্টিকেল, দুঃখিত, এই আশ্রয় কেন্দ্র, অবৈধ অভিবাসী, এই ব্যক্তি, এই মন্তব্যটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং প্রশংসায় আসছে। যার কারণ সরকার যে সিদ্ধান্তটি নিয়েছিল, যে আইন প্রণয়ন করেছিল, যে কাজটি করে যাচ্ছিল, এটি তীব্র সমালোচনার মুখে পড়ে এনজিও সংস্থা, ইতালির সাধারণ জনগণ এবং বিরোধী দলীয় রাজনীতিককে। ইন্টারন্যাশনাল এনজিও সংস্থা বা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, IOM সহ আরও বহু প্রতিষ্ঠান দ্বারা, যা প্রতিনিয়তই আলোচনা রয়েছে বর্তমানেও। তারা বর্তমান সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন, এটি স্থগিত সহ আরও নানাভাবে কাজ করে যাচ্ছে। যদিও জর্জিয়া মেলোনির সরকার ইতালির রোমের যে সিদ্ধান্ত, সেটির বিরুদ্ধে আবার ডিগ্রি জারি করেন, আদালতের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে কাজ করার চেষ্টা করছিলেন। কিন্তু অভ্যন্তরীণ মন্ত্রীর এই পদক্ষেপ বা এই বক্তব্য মনে হচ্ছে যে বর্তমান সরকার অবৈধভাবে আসা অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানোর পথে হাঁটছেন না। কেন হাঁটছেন না তার জন্য আপনি উদাহরণ নিতে পারেন স্পেনের সরকার, যেখানে 1 বছরে 3 লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে, সেখানে যেটি অর্থনৈতিকভাবে মধ্যস্থানে থাকা একটি দেশ। আপনাকে একটা ব্যাপার খেয়াল করতে হবে, অর্থনৈতিকভাবে মধ্যখানে অবস্থানকৃত একটি দেশ হচ্ছে স্পেন, আর অর্থনৈতিকভাবে বর্তমানে হাই প্রোফাইল বা হাই ক্লাসিক্যালে অবস্থান করা দেশ হচ্ছে ইতালি, যেখানে জর্জিয়া মেলোনির সরকার অভিবাসীদেরকে জোর করে পাঠিয়ে দিতে চাচ্ছেন বা একটি আইডল বা আইকন সৃষ্টি করতে চাচ্ছেন ইউরোপ জুড়ে শরণার্থীদেরকে বের করে দেওয়ার জন্য। সেখানে স্পেনের মতো সরকার কিভাবে 3 লক্ষ লোককে তার দেশে বৈধতার সুযোগ দেয়। স্পেনের এই সিদ্ধান্তের ফলে জার্মানির অভিবাসী বিরোধী অবস্থান, ফ্রান্সের অভিবাসী বিরোধী অবস্থান, যুক্তরাজ্যের অভিবাসী বিরোধী অবস্থানগুলো অনেকটাই বিতর্কের মুখে পড়ে। মূলত এনজিও সংস্থাগুলো বারবার যে বক্তব্যগুলো দিচ্ছে তা হচ্ছে রাজনৈতিক প্রপাগান্ডা চালিয়ে ভোট বা ভোট ব্যাংক সংগ্রহ করাই হচ্ছে বর্তমান ডানপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উদ্দেশ্য। সে ধারাবাহিকতায় তারা কাজ করে যাচ্ছে। মূলত এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা, নির্যাতনের শিকার হয়ে আসা লোকজন, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। যদিও এই চলতি বছরের জুন মাসে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান হাসিনা সরকারের আমলে, তখন কূটনীতিকভাবে হাসিনা সরকার এটিকে কোনোভাবে ভ্যাটও দেয়নি বা এটি বন্ধ করা বা বাংলাদেশ নিরাপদ দেশ নয় এটির সাথে কাজ করেনি। যার কারণ তিনি জোর করে নির্বাচন করে সেটিকে বৈধতা দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে চুক্তি করেছিলেন বহু দেশের সাথে, যার মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় বসে থাকা। তিনি ক্ষমতায় ছিলেন। বাংলাদেশের ছাত্রদের আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন, যা আপনারা প্রতিনিয়তই দেখছেন এবং অবগত রয়েছেন। প্রিয় দর্শককে এই অভ্যন্তরীণ মন্ত্রীর সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। তবে আমরা তাকে সাধুবাদ জানাই। কেন সাধুবাদ জানাই? কারণ এর মধ্য দিয়ে যে বাহিরা দীর্ঘদিন থেকে লিবিয়াতে অবস্থান করছে তারা ইতালিতে প্রবেশ করার একটি সুযোগ পেল। যদিও তারা কন্টিনিউ চেষ্টা চালিয়ে যাচ্ছে বা প্রবেশ করছে, তবে সেক্ষেত্রে তাদের মধ্যে একটি বিড়ম্বনা কাজ করতো, একটি চাপ কাজ করতো, আলবেনিয়াতে যেতে হবে। আপাতত এখন আর আলবেনিয়াতে যাওয়ার কোনো ভয় কাজ করবে না। যদিও আমরা জানি
এ সকল সিদ্ধান্ত পরিকল্পনার ক্ষেত্রে প্রতিটি দেশে তাদের নতুন নতুন সিদ্ধান্ত বা পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে আসে। নতুন নতুন সিদ্ধান্ত বা পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে আসে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, ইতালি যেভাবে সফল হয়েছে অবৈধভাবে আসা অভিবাসীদেরকে ঠেকাতে আমরাও একইভাবে কাজ করতে চাই। আর যে জন্যে তুরস্ক এই অঞ্চলের দেশগুলোর সাথে তারা চুক্তি করতে চায়, যাতে করে তারা এক পথেই বাধা দিয়ে দেয় অভিবাসীদেরকে ইউরোপ প্রবেশের ক্ষেত্রে। প্রসঙ্গত বলাকান রোড ব্যবহার করে ম্যাক্সিমাম অভিবাসী ফ্রান্সে আসে, আর ফ্রান্সে আসার পর তারা যুক্তরাজ্যে যাওয়ার জন্য চেষ্টা করে। সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরেও প্রায় 40,000 অভিবাসী অলরেডি যুক্তরাজ্য প্রবেশ করেছে ফ্রান্সের উপকূল ব্যবহার করে, যেটি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে। যদিও এখানেও নৌকাডুবি মৃত্যু প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। এদিকে এনজি সংস্থা শিয়াওয়াজ চলতি বছরে 3 বার ইতালির বিরুদ্ধে মামলায় জিতেছে। আপনি প্রশ্ন করতে পারেন, এনজি সংস্থা আর সরকার কিভাবে জিতল? বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজি সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার জন্য নতুন নতুন সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্তগুলোর ফলেই মূলত ভূমধ্যসাগরে বর্তমানে এনজি সংস্থাগুলো খুব ভালোভাবে কাজ করতে পারছেন না। এনজি সংস্থাগুলো শরণার্থী উদ্ধার করার পর কাছের একটি বন্দর সিদ্ধান্ত অনুযায়ী না দিয়ে দূরের একটি বন্দর দিচ্ছে। ইতালির যে সাগর থেকে শরণার্থীদেরকে উদ্ধার করছে পাশেই তাদের যে এলাকা, সে এলাকা রয়েছে, কিন্তু বর্তমান সরকার এখানে কৌশলের অবলম্বন করে তাকে পাঠাচ্ছে 1000, 1500, 2000 কিলোমিটার দূরের একটি বন্দরে। আর সেখানে যেতে এনজি সংস্থাটির 5 থেকে 7 দিন লাগছে। এই পরিস্থিতিতে শরণার্থীদেরকে উদ্ধার করা, নামিয়ে দেওয়া, জ্বালানি খরচ, খাওয়ার খরচ সহ আরও নানা ধরনের আর্থিক সংকটে পড়ে এনজি সংস্থাগুলো। আর যে কারণে তারা আবার পুনরায় ফিরে আসতে তাদের জটিলতার মুখোমুখি হয়। এদিকে সাগরে নৌকা বিপদে পড়েছে, ডুবিতে মৃত্যু হচ্ছে, কারণ উদ্ধারকারী কোনো সংস্থা নেই, কিছুই করার নেই। এটি সারা একটা ঘটনায় পরিণত হয়েছে। আবার এনজিও সংস্থা যখন শরণার্থী নামানোর জন্য ইতালিতে যাচ্ছে, তখন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে আটকে দিচ্ছে, ক্যাপ্টেনের জরিমানা করছে, জেল হচ্ছে। এটি ধারাবাহিক এক ঘটনায় রূপান্তরিত হয়েছে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর। যদিও এনজি সংস্থাগুলো প্রতিনিয়ত একটি বক্তব্য দেয়, তা হচ্ছে শরণার্থীরা হচ্ছে পানির মতো, যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করেই তার স্বপ্ন এবং উদ্দেশ্য সফল করতে চায়। বর্তমান সময়ে লিবিয়ার বিভিন্ন স্থান থেকে অভিবাসীদের গেমগুলো পরিচালিত হচ্ছে গ্রিসের দিকে। যদিও এই পথ এবং এই খাত সংশ্লিষ্ট সংস্থাগুলো খুব একটা প্রতিদিন তথ্য প্রচার করে না, যে কারণে আপনারা অনেকেই জিজ্ঞাসা করলেও আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারি না, কারণ এটি সম্পূর্ণ ভিন্ন একটি রোড। আর গ্রিসের যে উপত্যকা বা দ্বীপে অভিবাসীরা যায়, সেখানে গ্রিসের জনগণ মাত্র 6 জন থেকে 12 জন বসবাস করে। বুঝতে পারছেন যে মাফিয়া বা দালালরা কীভাবে নতুন একটি রাস্তা বের করে এনেছে। আপনাদের কাছে কোনো তথ্য ইনফরমেশন থাকলেও কমেন্টস করে জানাবেন, আর সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করবেন।